প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, মালয়েশিয়ার সাথে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক, সেই সম্পর্ক দুটি রাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্কের মধ্যে আর সীমিত নেই। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র নানা ধরনের পরিসর তৈরি হয়েছে, নতুন ব্যবসার ক্ষেত্রগুলো তৈরি হয়েছে এবং আমাদের এই ক্ষেত্রের সাথে নতুন যে মাত্রা যুক্ত হয়েছে এবং সবসময় বাংলাদেশ এবং মালয়েশিয়ার প্রসঙ্গটি দুই দেশের রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনায় থাকে, সেটি শ্রমবাজারের একটি পরিসর কিংবা একটি প্রাসঙ্গিক অবস্থা তৈরি হওয়ার কারণে। দীর্ঘদিন ধরে শ্রমবাজারের এই বিষয়গুলো নিয়ে নানা ধরনের প্রক্রিয়াগত ত্রুটি কিংবা ঘাটতির প্রসঙ্গটি ছিল, নানাভাবে আলোচনা করে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে সেই জট খুলেছেন। বর্তমান সরকার প্রধান একটি সফরের মধ্য দিয়ে সেই সম্ভাবনার জায়গাগুলো তৈরি করেছেন। সেটি আজকে আলোচনা করতে চাই যে শ্রমবাজারে কী সম্ভাবনা তৈরি হলো এবং সেটি কিভাবে বাস্তবায়ন করা হবে, পাশাপাশি বাণিজ্যের সম্ভাবনাগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। এবং তারই প্রেক্ষাপটে আলোচনার শিরোনাম বাংলাদেশ মালয়েশিয়া বাণিজ্যের সম্ভাবনা। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স এবং ইন্ডাস্ট্রিজের সম্মানিত সহ সভাপতি মোহাম্মদ আরফাতুর রহমান আপেল। আপেল ভাই, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমরা শুরুতেই যে আলোচনাটি করতে চাই, আপনার কাছ থেকে শুনতে চাই যে কিছুদিন আগে বর্তমান সরকার প্রধান সফর করেছেন, সেখানে আপনাদের চেম্বার থেকে একটা প্রতিনিধি দল আপনারা সাক্ষাৎ করেছেন। আমরা যতটুকু জানি সেই প্রতিনিধি দলের আপনি ছিলেন প্রধান। কি আলোচনা হয়েছে, সম্ভাবনার জায়গাগুলো কি, সেটা শুরুতেই শুনে নিতে চাই। চ্যানেল 9কে ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। পাশাপাশি ধন্যবাদ জানাই চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দকে। আপনি যেটা বলেছেন, বিগত 2 মাস আগে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান জনাব তারেক রহমান ছোট্ট একটা সফর সঙ্গী নিয়ে উনি মালয়েশিয়া গিয়েছিলেন। উনি একটি রাত ওখানে যাপন করেছেন। পরের দিন উনি চায়নার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। আমরা বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ থেকে আমরা 5 সদস্য বিশিষ্ট আমরা যারা এক্সিকিউটিভ বডি মেম্বার আমি গিয়েছিলাম, আমারই নেতৃত্বে গিয়েছিলাম। তা আমরা গিয়েছিলাম সম্ভবত 20 তারিখে, উনি গিয়েছিলেন মনে হয় 21 তারিখে। আমরা দেখেছি যেদিন উনি মালয়েশিয়া পৌঁছান, ওই দিন যে হোটেলে উনি রাত্রি যাপন করেন, ওই হোটেলের নিচে একটা সভাকক্ষে উনি সবাইকে নিয়ে ছোট্ট একটা আলোচনা সভা করেছিলেন। সেই আলোচনা সভার উনি ছিলেন চিফ গেস্ট এবং উনি বলেছেন বিএনপি সরকার গঠন হওয়ার পরে যে কয়েকটি দেশ প্রথম হতো, রাষ্ট্রপ্রধান যে কটা দেশের তাকে দাওয়াত দিয়েছিলেন, তার মধ্যে অন্যতম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, তিনি তাকে দাওয়াত দিয়েছিলেন এবং তিনি সেটা গ্রহণ করেছিলেন এবং বলেছিলেন তিনি যখন সফরে যাবেন বাংলাদেশের বাইরে উনি মালয়েশিয়াতে যাবেন। সেই অংশ হিসেবে উনি মালয়েশিয়াতে গিয়েছিলেন। মালয়েশিয়ার সরকার সর্বোচ্চ সম্মান জনাব তারেক রহমানকে দিয়েছেন। বিশেষ করে মালয়েশিয়ার সাথে বিএনপি বিগত দিনে বিএনপিতে যে দেশ পরিচালনা করেছেন তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তখন থেকেই মালয়েশিয়ার সাথে বাংলাদেশের একটা সুসম্পর্ক, ভালো সম্পর্ক। এরই ধারাবাহিকতায় আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান উনি যে সফর সঙ্গে নিয়ে গিয়েছিলেন, ওই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, প্রধানমন্ত্রীর সর্বোচ্চ সম্মান করেছেন। যে শ্রম বাজারটা বন্ধ ছিল তখনই ওই দেশের সরকার বলেছিল খুব শীঘ্রই এটা খুলে যাবে। বাংলাদেশ আর মালয়েশিয়ার যে শ্রম বাজার ইতিমধ্যে খুলে গিয়েছে, ইতিমধ্যে আপনি দেখেছেন কার্যক্রম শুরু হয়ে গেছে। আমি বিশ্বাস করি আগামী 15 দিন বা 1 মাসের মধ্যেই থেকেই এই কার্যক্রম আপনারা দেখতে পারবেন। অলরেডি সরকার 25 জুন রিক্রুটিং এজেন্সির নাম ঘোষণা করেছেন, যাদের মাধ্যম দিয়ে আমাদের বাংলাদেশের শ্রমিক ভাইরা মালয়েশিয়াতে যাবে। এবং এখানে আরেকটি বিষয়টা জানতে চাই আপেল ভাই, যে মালয়েশিয়াতে তো একটা বাংলাদেশিদের বা একটা শ্রমের একটা বড় বাজার আছে এবং আমরা যদি যথাযথ পরিকল্পনা নিয়ে সেটাকে সেই শ্রম বাজারের যে ধরনের শ্রমিক প্রয়োজন সেই প্রসঙ্গটি যদি আমরা ধরতে পারি, নিজেদেরকে তৈরি করতে পারি, তাহলে এই বাজারটা অনেকাংশেই বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকবে বা বাংলাদেশিদের উপস্থিতি সেখানে থাকবে। তো আমরা সেটা করতে পারছি না কেন পরিপূর্ণ? আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন যে বাংলাদেশ থেকে যে শ্রমিক যে উদ্দেশ্য করে যাবে
মালয়েশিয়া বা মিডল ইস্টে যে দেশে হোক, সেটার উপরই বাংলাদেশের তার ট্রেনিং মানে অর্থাৎ সে যদি মনে চায় যে আমি ওয়েল্ডিং মিস্ত্রি হব, জি, সে যদি মনে চায় যে আমি ইলেকট্রিক মিস্ত্রি হব, সে যদি মনে চায় যে আমি ধরেন যে বিল্ডিংয়ের কাজ করব, সেটির একটা ইনস্টিটিউট বাংলাদেশে তৈরি করবে। বাংলাদেশ সরকার বলেছিলেন যেমন এখান থেকে প্রশিক্ষণ নিয়েই ওই দেশে যাবে। আপনি জানেন বাংলাদেশ সরকার ঘোষণা করেছেন, পাশাপাশি এটা ঘোষণা করেছেন যদি কোনো শ্রমিক ভাই বিদেশে যাওয়ার ক্ষেত্রে লোন চায় বিনা সুদে 3 লক্ষ টাকা মাথা পিছু লোন দিবে বিনা সুদে। সরকার নির্বাচনের আগে যে ইশতেহার ঘোষণা করেছিলেন, এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মাঝে কিন্তু আরেকটা কার্ড ছিল প্রবাসী কার্ড। এই প্রবাসী কার্ড অলরেডি 5,000-এর মতো প্রবাসী কার্ড এটা বিতরণ করবে, অলরেডি বিতরণ শুরু হয়ে গেছে। এবং আস্তে আস্তে 2 লক্ষ পর্যন্ত আপনি প্রবাসী কার্ড পাবে, যে প্রবাসী কার্ডের মাধ্যমে একজন শ্রমিক বাংলাদেশে এয়ারপোর্টে বা বাংলাদেশের হোটেলে বা বাংলাদেশে যে এয়ারপোর্টে যাওয়ার পরে যে পুলিশের ঝামেলা, তারপর হোটেলে সকল জায়গাতে তিনি সম্মানিত ওই দেশে হবেন। যাওয়ার পরেও যার কাছে কার্ড থাকবে ওই দেশের সরকারের পক্ষ থেকে আমাদের শ্রমিক ভাইদের জন্য কোনো প্রতারণার শিকার না হয়, কোনো বিভ্রান্তি শিকার না হয়, নিরাপত্তা এবং সুযোগ সুবিধা সবকিছু মিলেই বিষয়টা থাকবে। আপনারা আমরা একটা বিরতিতে যাব, তার আগে এই যে সরকার 25টি রিক্রুটিং এজেন্সি নির্ধারণ করে দিয়েছে যাদের মাধ্যমে আমাদের দেশের শ্রমিক ভাই বা বোনরা সেখানে মালয়েশিয়াতে কাজ করতে যাবেন, কিন্তু তাদের পাঠানোর ক্ষেত্রে যে ধাপ বা প্রক্রিয়াগুলো অনুসরণ করা হয় সেটি নিয়ে বিভিন্ন পর্যায়ের অভিযোগ আছে। অতীতের যে বিগত সরকারের সময় সেই রিক্রুটিং এজেন্সিগুলো নিয়ে অনেকের বিরুদ্ধে অভিযোগ ছিল। তো এখানে একজন বিশিষ্ট ব্যবসায়ী হিসাবে কিংবা বাংলাদেশ মালয়েশিয়ার বাণিজ্যের এই সম্পর্কগুলোর একজন পর্যবেক্ষক হিসাবে এই প্রক্রিয়াগত যে অভিযোগ বা ত্রুটিগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় বা সমাধান করা যায়, এই প্রশ্নটি থাকলো। বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক, বাংলাদেশ মালয়েশিয়া বাণিজ্যের সম্ভাবনা নিয়ে আলোচনা, এবং আমাদের সঙ্গে সম্মানিত আলোচক হিসাবে আছেন মোহাম্মদ আরফাতুর রহমান আপেল ভাই। আপেল ভাই, যে প্রশ্নটি রেখে যাওয়া যে প্রবাসী ভাই আমাদের দেশের দক্ষ শ্রমিকদের মালয়েশিয়া পাঠানোর ক্ষেত্রে বা অন্যান্য দেশের পাঠানোর ক্ষেত্রে, যেহেতু মালয়েশিয়ার প্রসঙ্গটি নিয়ে আমরা আলোচনা করছি, পাঠানোর ক্ষেত্রে নানা ধরনের অভিযোগ, কারো কাছ থেকে প্রক্রিয়াগত হয়রানির অভিযোগ, অধিক অর্থ নেওয়ার অভিযোগ, এই অভিযোগগুলোকে সমাধান কিভাবে করা যায়? আমি মনে করি বিগত দিনে এই যে বিভিন্ন রিক্রুটিং এজেন্সি নামে বেনামে একই পরিবারে 4টা-5টা করে এইভাবে যে শ্রমিক ভাইদের যে হয়রানি, নির্দিষ্ট পরিমাণ যে টাকা সরকার ঘোষণা করে তার উপর যে অতিরিক্ত টাকাটা নিয়ে বিভিন্ন শ্রমিককে ওখানে বিভিন্ন জায়গায় প্রতারণা শিকার হয়েছে বিগত দিনে। বাংলাদেশও হয়েছে এবং বিদেশও হয়েছে। এমনও হয়েছে যে বিদেশে যাওয়ার পরে 8 দিন একটা বদ্ধ ঘরে তাকে আটকে রেখে আবার ফেরত পাঠানো হয়েছে। তা আমি বিশ্বাস করি বর্তমান সরকার ইতিমধ্যে দেখেছেন 49টা রিক্রুটিং এজেন্সির নামে সরকার মামলা করেছেন। কিছুদিন আগে আপনারা বিভিন্ন মিডিয়াতে দেখেছেন। এবং যাদের নামে অভিযোগ আছে, যারা বিতর্কিত, এই ধরনের রিক্রুটিং এজেন্সিকে দিন দিন আমার মনে হয় সরকার এটার প্রতি চরমভাবে নজর দিয়েছে এবং মডিফাই করছে, এগুলো বাদ পড়বে। আর সরকার ঘোষিত যে কয়জন রিক্রুটিং এজেন্সির ইতিমধ্যে 25টা ঘোষণা করেছে, হয়তো আগামীতে আরও করবে, এদের মাধ্যমে গেলে আমার মনে হয় না যে আপনার যে অভিযোগগুলো যেটা বললেন বিগত সরকার আমলে, আমার মনে হয় না এই অভিযোগগুলো আর থাকবে। বিভিন্ন সময় একটা বিষয় এটা আমরা জানি, আপনি উল্লেখ করলেন যে যারা একজন আমাদের দেশের কোনো ভাই বা বোন দেশের বাইরে যেতে চাইলে ব্যাংক ঋণেরও একটা ব্যবস্থা আছে 3 লাখ টাকা পর্যন্ত বিনা সুদে। পাশাপাশি যারা বাইরে আছেন, প্রবাসী বাংলাদেশি যারা আছেন, তারা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠালে সেটা অর্থনীতি এবং তার পরিবার সকলের জন্যই উপকার। এই জায়গাতে আমরা আবার কিছু কিছু জায়গাতে ভিন্ন চিত্র দেখি। ঋণ পেতে অনেকের বেশ কষ্ট হয় অথবা অনেক সময় পায় না। কষ্ট হয় এই অর্থে যে তাকে নানা ধরনের শর্তের মধ্যে ফেলে দেওয়া হয় তাদের ভাষা। এটা পরিবর্তনের জন্য সরকার কী করতে পারে? আর রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে যে আমরা এখনও দেখি যে আনঅফিশিয়াল চ্যানেলগুলো এখনও অনেকে ব্যবহার করেন, বৈধ প্রক্রিয়ার মধ্যে কিভাবে আনা যায়? প্রথমে আপনার সাথে আমি কিছুটা একমত, কিছুটা এটা একটা মনিটরিং সেল করা দরকার। পাশাপাশি আপনি যে বললেন আগে বিগত দিনে আপনার ওই যখন কোনো শ্রমিক বিদেশ থেকে রেমিটেন্স বাংলাদেশে পাঠিয়েছে,
সম্ভবত 1 থেকে 1.5% সেটা তারা প্রণোদনা পায়, তো ওটার উপরে এখন বর্তমান সরকার ঘোষণা করেছেন 3%। তার মানে লিগ্যাল ওয়েতে যে আপনি টাকা পাঠান রেমিটেন্স, বাংলাদেশের অর্থনীতিও চাঙ্গা হবে, পাশাপাশি উনিও আপনার ওই 3% যে প্রণোদনা ঘোষণা করেছেন উনি পাবে। আমি মনে হয় যে বিগত দিনে যে অস্থিরতা ছিল, জটিলতা ছিল, আমার মনে হয় আগামীতে হবে না। আর সরকারের কাছে আপনাদের মাধ্যমে আমি আহ্বান জানাবো, বিদেশ থেকে যে শ্রমিক ভাই আসবে তাকে যেন একটা সম্মানমূলকভাবে একটা সম্মানী দেওয়া হয়, সেটা আপনি একটা ফুলও দিতে পারে, একটা ক্রেস্টও দিতে পারে, সে যেন বুঝতে পারে আসলে বিগত দিনের চাইতে বর্তমান সরকার যার যে প্রতিশ্রুতি ছিল সে প্রতিশ্রুতির জন্য এটা একটা বাস্তবায়ন রূপ দেয়। এটা আমি বর্তমান সরকারের কাছে আমি আহ্বান জানাবো। এবং এই যে হয়রানিটা এই প্রবাসী কার্ডের মাধ্যমে এই হয়রানি থাকবে না, আমার বিশ্বাস বাংলাদেশি এর পরেও থাকবে না। এবং বিভিন্ন বিদেশে যাওয়ার পরেও যে বিভিন্ন প্রতারণার শিকার হয় এগুলো হবে না, যদি সরকার ঘোষিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে, শুধু মালয়েশিয়া না, মিডল ইস্টের যে কোনো দেশে যদি সরকার ঘোষিত কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যায়, আমার মনে হয় এই প্রতারণার শিকার হবে না। এছাড়া এই যে শ্রমবাজারের পাশাপাশি বাংলাদেশ মালয়েশিয়ার সাথে যে বাণিজ্যের যে সম্ভাবনা, আর কি সম্ভাবনাগুলো আছে যেটা বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে বলুন অথবা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে, এরকম কি কি দিকগুলো আছে? প্রায় ছাত্রছাত্রী পড়াশোনার জন্য তারা কিন্তু এখন মালয়েশিয়ার মুখে, মানে বেশ আগের চাইতে সংখ্যাটা অনেক সংখ্যা বেড়ে গেছে এবং দিন দিনে বাড়ছে। বাংলাদেশ সরকারও আহ্বান জানাচ্ছে মালয়েশিয়া সরকারের কাছে, তারা যেন আমাদের দেশে এসে মেডিকেল কলেজ করতে পারে, বিভিন্ন আপনি ফ্যাক্টরি করতে পারে, মানে বাংলাদেশে ব্যবসা করার মতো অনেক সুযোগ সুবিধা আছে এবং বাংলাদেশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করবে যারা বাংলাদেশে এসে যারা ব্যবসা করতে চাবে। এমনও হয়েছে আমেরিকার 25 জন বড় ব্যবসায়ী ইতিমধ্যে বাংলাদেশে এসে ঘুরে গিয়েছেন। তারা বাংলাদেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাবে, বিভিন্ন প্রতিষ্ঠান করবে, এতে করে আমাদের শ্রমিক ভাইদের যে একটা বড় একটা অংশ যে শ্রমিকরা বসে আছেন, এরা ধরেন যে নতুন কর্মের নতুন কাজে তার একটা সুযোগ পাবে। আমার বিশ্বাস সরকার এটা ভালোভাবে মনিটরিং করছে এবং সরকারের পক্ষ থেকে যারা করছে তাদেরকেও সাধুবাদ জানায়। এটা যেন ধারাবাহিকতা শুধু মালয়েশিয়া না, শুধু মিডিল ইস্ট না, নতুন নতুন দেশে যেন তারা যেন যোগাযোগ করে, ওই দেশে যেন আমাদের বাংলাদেশের শ্রমিক ভাইরা যেতে পারে। জি আপেল ভাই, আরেকটি প্রশ্ন রেখে যাই, বিরতি থেকে ফিরে এসে শুনবো। আমাদের দেশ থেকে কোন কোন পণ্যগুলো মালয়েশিয়াতে পাঠানো যায়, সেখানে এই পণ্যের চাহিদা আদৌ আছে কিনা সেটা একটা মার্কেট যাচাই করে এই কাজগুলো কিভাবে করা যায় এবং সেখানে আমার অর্থনীতির কি পরিবর্তন আসতে পারে, এই প্রশ্নটি রেখে গেলাম, বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান, নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। বাংলাদেশ মালয়েশিয়া বাণিজ্যের সম্ভাবনা এই বিষয়টি নিয়ে আলোচনা, সম্মানিত আলোচক হিসেবে আছেন আরফাতুর রহমান আপেল ভাই। আপেল ভাই, যে প্রশ্নটি রেখে যাওয়া যে বাংলাদেশে আমরা বাংলাদেশ থেকে কোন কোন পণ্যগুলো মালয়েশিয়াতে পাঠাতে পারি, তাদের আগ্রহ, বাংলাদেশের কোন পণ্য সম্পর্কে তাদের আগ্রহ আছে, এটা নিয়ে শুনবো আপনার কাছ থেকে। দেখেন, বাংলাদেশ থেকে অনেক ফল আছে যেগুলো ফল আমরা মালয়েশিয়াতে রপ্তানি করতে পারি। তারপরে বিভিন্ন সবজি, বিশেষ করে ধরেন যে আলু, ফলের মধ্যে আম, জাম্বুরা, আমরা যেমন ওই দেশে রপ্তানি করতে পারি। এবং আমরা সরকার যদি এটার উপর, যেটা আপনি যে ব্যাংক ক্ষেত্রে বললেন, ব্যাংকে যদি সুযোগ সুবিধা দেয় সহজ শর্তে, আপনি দেখবেন যে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ, প্রতি বছরে প্রচুর পরিমাণ শাকসবজি, পাশাপাশি ফল, তারপরে আম, তারপরে ধরেন যে জাম্বুরা, তারপরে আপনি ধরেন যে বিভিন্ন, আপনি কিন্তু এটাও জানেন যে বাংলাদেশের কিন্তু মেডিসিনের বাজার কিন্তু মালয়েশিয়াতে খুব ভালো। আমরা কিন্তু এই মেডিসিনও রপ্তানি করতে পারি। এক্ষেত্রেও কিন্তু সরকারের একটা ভূমিকা থাকা লাগবে এবং ব্যাংকিং ক্ষেত্রেও ব্যাংক যেন সহজ শর্তে যেন ব্যবসায়ীদের সুযোগ সুবিধা দিতে পারে। ব্যাংক ছাড়া তো আপনি এক্সপোর্টও করতে পারবেন না, ইম্পোর্টও করতে পারবেন না, কিছুই করতে পারবেন না, সব কিছু মাঝখানে ব্যাংক যেন সহজ শর্তে। বিগত দিনে তো এক্সপোর্টের নামে, এলসির নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেছে। তো বর্তমান সরকার যেভাবে মনিটরিং করছে, আরও সাবধানতার সহিত মনিটরিং করে, তাহলে দেখবেন যে খাতে যে ব্যবসায়ী লোন নেবে, ওই লোন দেখবেন যে অন্য খাতে যাবে না। ওই খাতে যদি সে যদি টাকাটা ইনভেস্ট করে, ওই ব্যবসায়ী অবশ্যই লাভবান হবে এবং অবশ্যই
মানে বাংলাদেশ এগিয়ে যাবে, এটা আমার বিশ্বাস। আপনাদের চেম্বার্সের পক্ষ থেকে সরকারের কাছে কি আবেদন রাখতে চান এই মালয়েশিয়ার সাথে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রগুলোকে সহজ করার প্রশ্নে? না, আমরা চাই যে মালয়েশিয়াতে যারা বড় বড় ব্যবসায়ী আছে তারা যেন বাংলাদেশে বিনিয়োগ করতে পারে। জি। এক্ষেত্রে সরকার যদি মনে করে যে আমাদের সাথে বসার প্রয়োজন আছে, সরকার মানে আমরা সবসময় তৈরি আছি। আমরাও চাই যে সরকারের সাথে কাজ করতে চাই, সরকারের সাথে কাজ করে আমরা মালয়েশিয়া সরকারের সাথে কাজ করতে চাই। মালয়েশিয়ার নতুন নতুন যেন আমরা যেন বাজার যেন উন্মোচন হয়ে যায় বাংলাদেশের জন্য। আমরা যেমন রপ্তানি করতে যাচ্ছি, পাশাপাশি আমরা আমদানি করতে চাই। সরকার ইচ্ছে করলে নতুন নতুন ব্যবসার দ্বার প্রান্ত বাংলাদেশের মালয়েশিয়ার আসার জন্য করতে পারে, এবং যারা মালয়েশিয়া বিনিয়োগকারী আসবে তাদেরকে সরকার সব ধরনের সহযোগিতা করবে। পাশাপাশি আমরাও আমাদের বাংলাদেশি ভাইয়েরাও যেন মালয়েশিয়াতে ব্যবসা বাণিজ্য করতে পারে। এটার দুই দেশের পক্ষ থেকে একটা মনিটরিং সেল থাকলে তাহলে জিনিসটা অতি সহজেই সেক্ষেত্রে সহজ হয়। এবং সেক্ষেত্রে সরকার যে নীতিগত কোনো যে পরিবর্তনের প্রয়োজন আছে, শুধু মিডল ইস্ট না, সমগ্র ধরেন যে পৃথিবীর অন্যান্য বেশ ভালো ভালো দেশের সঙ্গে সরকার কাজ করে যাচ্ছে যাতে করে বাংলাদেশের শ্রমিকরা ওই দেশে যাইতে পারে এবং ওই দেশের বিনিয়োগকারীরা যেন বাংলাদেশে বিনিয়োগ করতে পারে। এটা সরকার প্রথম থেকে বলে আসতেছে। ইতিমধ্যে দেখেছেন সরকার বিদেশির কাছে আহ্বান জানিয়েছে, আপনারা আসুন আমার দেশে যে খনিজ সম্পদ আছে এই খনিজ সম্পদ উত্তোলন করুন, উত্তোলন করে আপনারাও বেনিফিট হন, আমার দেশকেও আমরা যেন এগিয়ে নিয়ে যাইতে পারি। এই ক্ষেত্রে আপনি দেখেছেন বেশ কিছুদিন আগে, অর্থাৎ কিছুদিন আগে উনি আপনার কক্সবাজারে গিয়েছেন, চিটাগাং গিয়েছেন, বিভিন্ন কিছু তিনি উদ্বোধন করেছেন। খনিজ সম্পদ যেখানে যেখানে পাওয়া গিয়েছে, শুধু খনিজ সম্পদ না, বাংলাদেশে অনেক কিছু করার সম্ভাবনা দেশ বাংলাদেশ। কারণ পৃথিবীতে একটি মাত্র দেশ যে দেশের শ্রমিকের মানে মূল্যটা খুবই কম। তারা যদি চায়, বিদেশি যদি চায়, তারাও বেনিফিট হবে, আমার বাংলাদেশের ভাইরাও বাংলাদেশের শ্রমিকের বেনিফিট হবে, রেমিটেন্স দিক থেকেও বাংলাদেশ এগিয়ে যাবে, অর্থনীতি যে ঘাটতি সেদিক থেকে উভয় দেশের জন্য একটা সুবিধাজনক সুবিধা। সেক্ষেত্রে বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে বা এখানের যারা আমাদের ব্যবসায়ী আছেন, স্বনামধন্য যারা ব্যবসায়ী আছেন, তাদের পরামর্শ বা তাদের পর্যবেক্ষণ বা তাদের সাথে কি ধরনের আলাপ করা প্রয়োজন? বিগত 2 বছর যাবৎ এফবিসিসিআইয়ের কোনো কমিটি নাই, মানে ব্যবসায়ীদের নেতৃত্ব জায়গা এফবিসিসিআই, ওই নেতৃত্ব ছাড়াই ব্যবসায়ীরা কিন্তু ব্যবসা করছে। ইতিমধ্যে সরকার এফবিসিসিআইতে একজন মানে প্রশাসক টাইপের ওনাকে বসিয়েছেন যে একটা সুন্দরভাবে একটা নির্বাচনের মাধ্যমে এফবিসিসিআইয়ের যেন নেতৃত্বে আসে এবং যারা জিনুনি ব্যবসায়ী তারাই যেন ওখানে যে নেতৃত্বে চান্স পায়। এই কারুর আত্মীয়, অমুকের আত্মীয়, অমুকের আত্মীয়, অমুকের ভাই, অমুকের শাল, অমুকের সম্বন্ধী, এটা না, প্রকৃতি ব্যবসায়ী যেন তারা যাতে নেতৃত্ব দিতে পারে, এফবিসিসিআই যে সুন্দরভাবে গঠন করতে পারে। আমার মনে হয় এফবিসিসির মাধ্যমে সরকার বিভিন্ন দেশের সাথে নতুন নতুন ব্যবসা শুরু করতে পারে এবং বিভিন্ন বিনিয়োগকারীরাও বাংলাদেশে এসে নতুন নতুন ব্যবসা শুরু করতে পারে। আমরা একদম শেষের দিকে এই প্রশ্নে বাংলাদেশ মালয়েশিয়া বাণিজ্যের সম্ভাবনাকে বাস্তবায়নের জন্য কিংবা এটাকে একেবারে বাস্তবে রূপান্তরের জন্য সরকারের কাছে আপনার কি আবেদন থাকবে ছোট্ট করে? 10,000 শ্রমিককে বিনা টাকায় আপনার মালয়েশিয়ায় তারা পাঠাবে, মানে শ্রমিক বাড়িতে পাঠাবে। আমি সরকারকে সাধুবাদ জানাই, পাশাপাশি এটাও জানাই এটাই মনিটরিংয়ের জন্য এটাতে সবসময় যেন নজর থাকে সরকারের পক্ষ থেকে। যারা ব্যবসার নামে যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে এ ধরনের যেন ভবিষ্যতে না ঘটে। যে শ্রমিক ভাইরা বাড়িঘর বিক্রি করে দিয়ে সর্বশান্ত বিদেশে গেছে, ওখান থেকে 5-7 দিন পরে তাকে আবার জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, এগুলো যেন না হয়। এই ক্ষেত্রে সরকার বিভিন্ন কিছু হাতে নিয়েছে। এই কারণে এটা প্রবাসী কার্ড সরকার অলরেডি ঘোষণা করেছে। যারা প্রবাসী কার্ডের মাধ্যমে উইথ আপনার সরকার ঘোষিত যারা রিক্রুটিং এজেন্সি তাদের মাধ্যমে যদি যায়, এই প্রতারণার শিকার বা ঝামেলা এই ধরনের পরিস্থিতি আর তৈরি হবে না। আরফাতুর রহমান আপেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনার সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, চ্যানেল 9কে ধন্যবাদ, চ্যানেল 9-এর সম্মানিত দর্শকবৃন্দকে আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকের মতো ইসলাম ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি এখানে শেষ করছি। আগামী সপ্তাহে একই সময় অন্য কোনো অতিথি এবং অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।